সমুদ্রের ভেতরে পৌরাণিক জাহাজের ভেতরে রয়েছে অত্যন্ত মূল্যবান সোনার খাজানা, যার অনুসন্ধান শুরু হয় খুবই রোমাঞ্চকর ভাবে। সাথে থাকে কিছু অপ্রত্যাশিত বাধা, যা কাটিয়ে খোঁজ পাওয়া যায় এই মূল্যবান খাজানার। ঠিকই শুনেছেন, আজকের গল্প এইরকমই কিছু একটা রোমাঞ্চকর বিষয়ের উপরে হতে চলেছে। আজকের মুভির নাম ইনটু দ্য ব্লু। মুভিটি রিলিজ হয়েছিল 2005-এ। গল্পটি শুরু হয় একটি অত্যন্ত খারাপ আবহাওয়ার সাথে। সমুদ্র এলাকা, ঝড়ের দাপট অত্যন্ত বেশি। এই সময়ে একটি প্লেন সমুদ্রের ওপর থেকে নিজের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল। প্লেনটির ভেতরে মোট 3 জনকে দেখানো হয়, যার মধ্যে 2 জন পাইলট আর একটি মেয়ে ছিল। মেয়েটির কাছে একটি মেশিন গান ছিল। আসলে তারা ছিল স্মাগলার। এরপর হঠাৎ আবহাওয়া অত্যন্ত খারাপ হয়ে যাওয়ায় প্লেনটির কন্ট্রোল হারিয়ে যায় এবং প্লেনটি ক্র্যাশ হয়ে সমুদ্রে ডুবে যায়। তারপরে মুভিটির সিন চেঞ্জ হয় এবং আমাদের একটি সুন্দর সমুদ্র দ্বীপ দেখানো হয়, যেখানে কয়েকজন স্কুবা ডাইভিং করছিল। এরপরেই আমাদের পরিচয় হয় জেড নামের একজন লোকের সাথে। সে সেখানকার ডাইভিং ইনস্ট্রাক্টর ছিল। সেদিন জেড যখন জল থেকে উপরে উঠে আসে, সেখানে ড্রাইভিং কোম্পানির মালিকের সাথে তার কথা কাটাকাটি ঝামেলা হয়। তারপরে আমাদের জেডের গার্লফ্রেন্ডকে দেখানো হয়, যার নাম স্যাম। স্যাম টুরিস্ট গাইড। সে ঘুরতে আসা ভ্রমণার্থীদের নতুন নতুন জায়গায় নতুন নতুন জিনিসের ব্যাপারে ইনফরমেশন দিচ্ছিল। স্যাম তার কাজ শেষ করে জেয়ারের কাছে আসে, যেখানে তারা থাকত। জেয়ার তখন তার বোট থেকে জল ফেলছিল। সেই বোটটির অবস্থা দেখেই বোঝা যাচ্ছিল তাদের আর্থিক অবস্থা বেশ খারাপ। তখন জেয়ার স্যামকে বলে সে তার কাজ ছেড়ে দিয়েছে, কারণ সে সমুদ্রে খাজানার অনুসন্ধানে যেতে চায়। তাই সে তার বোটটি ঠিক করছে। আগেরবার যখন ঝড় এসেছিল, তখন তার বন্ধু সমুদ্র তটে একটা সোনার ক্রস পেয়েছিল, যেটার কারণে জেয়ারের বন্ধু খুব ধনী হয়ে গিয়েছিল। তাই সেও ঝড় আসার পর এরকমই কিছু করতে চায়। তখনই বোটের জল পার করতে করতে জেয়ার আহত হয়। স্যাম জেয়ারের কাছে এসে তাকে বলে, তোমার কাছে কিছু থাক না থাক, তুমি কিছু করতে পারো আর না পারো, আমি তোমার সাথে সারা জীবন এই বোটে কাটাতে রাজি আছি। তখনই তাদের পাশ দিয়ে একটা সুন্দর বোট ক্রস করছিল। বোটের মধ্যে ডেরেক নামের একজন লোক ছিল। ডেরেক জেয়ার্ডকে বলে তার সাথে কাজ করার জন্য, কিন্তু জেয়ার্ড বলে সে শুধুমাত্র তখনই কাজ করবে যখন কাজের লাভ দুজনের মধ্যে সমান ভাগে ভাগ হবে। কিন্তু ডেরেক না করে দেয়। এরপরে আমাদের জেয়ার্ড আর স্যামকে গাড়িতে দেখানো হয়। সেখানে জেয়ার্ড বলে সে কারোর হয়ে কাজ করতে চায় না, সে নিজের কিছু একটা করতে চায়। স্যাম বলে তোমার যা ইচ্ছে হয় তুমি তাই করো। এরপর সিন চেঞ্জ হয় এবং ব্রাইস আর আমান্ডা নামের 2 জন ব্যক্তির সাথে আমাদের দেখা হয়। ব্রাইস জেয়ার্ডের পুরনো বন্ধু ছিল। তাদের দেখা হওয়ার পর তারা একটা জায়গায় ঘুরতে আসে। জায়গাটা ব্রাইসের ছিল। ব্রাইস বলে এই রিসর্টটা আমি একজন ক্রিমিনাল ক্লায়েন্টকে জেলে যাওয়ার থেকে বাঁচিয়ে পেয়েছি। সে আমাকে ছুটিতে এখানে থাকার অনুমতি দিয়েছে, আর এর সাথে সে আমাকে একটা বোটও দিয়েছে এই আইল্যান্ডটা ঘোরার জন্য। বোটটা দেখে জেয়ার্ড খুব খুশি হয়, কারণ ওর সব থেকে বড় প্রবলেম বোটই ছিল, যার জন্য সে সমুদ্রের খাজানা অনুসন্ধান করতে পারছিল না। এরপর তারা 4 জন বোট নিয়ে সমুদ্রের মাঝে অত্যন্ত সুন্দর জায়গায় এসে দাঁড়ায়। সেখানে সবাই সমুদ্রে নামে একটু আনন্দ করার জন্য। জলের নিচে জেয়ার্ড আর ব্রাইস একে অপরের সাথে মজা করছিল। হঠাৎ জেয়ার্ডের ঘড়িটা তার হাত থেকে খুলে সমুদ্রের গভীরে চলে যায়, আর সেখানে কিছু শার্ক চলে আসে, যা দেখে সবাই আবার বোটে উঠে যায়। কিন্তু জেয়ার্ড বলে তাকে তার ঘড়িটা আনতেই হবে। তাই সে তার ডাইভিং এর জিনিসগুলো চেয়ে সমুদ্রের গভীরে চলে যায়। সমুদ্রের নিচে সমতলে সে তার ঘড়ি খুঁজতে খুঁজতে একটা পাথর পায়। সেটা সে উপরে নিয়ে আসে এবং সবাইকে দেখায়। আসলে এই পাথরগুলো আগেকার দিনে জাহাজে রাখা হতো। তাই জেয়ার্ড বলে তার সাথে সবাইকে যেতে, কারণ নিচে হয়তো একটা জাহাজ থাকতে পারে। তারা সেখানে বিভিন্ন রকমের ইউনিক জিনিস বোটে জোগাড় করেছিল। কিছুক্ষণ পর জেয়ার্ড সেখানে একটা পুরানো তলোয়ার পায়, যার মধ্যে অনেক হিরে খচিত ছিল। সেই তলোয়ারটা সে বোটে এনে রেখে দেয় এবং বলে এই তলোয়ারটা পুরো সোনার, এটা বাজারে ভালো দাম পাওয়া যাবে। এরপর তারা সবাই আবার জাহাজের খোঁজ করতে থাকে। এরপর তারা সমুদ্রের গভীরে একটা এরোপ্লেন দেখতে পায়। এই প্লেনটা ওটাই ছিল যেটা মুভির শুরুতে আমাদের দেখানো হয়েছিল। তারা সবাই প্লেনটার কাছে সেটাকে দেখার জন্য যায়। স্যাম সেখানে একটা মৃতদেহ দেখে, যেটা দেখে সে আবার বোটে ফিরে যায়। মৃতদেহটির মুখটা সম্পূর্ণ বিগড়ে গিয়েছিল। কিন্তু জেড, ব্রাইস আর আমান্ডা প্লেনটির ভেতরে যায়।
সেখানে তারা অনেকগুলো লাল প্যাকেট দেখে, যেগুলির মধ্যে একটি জেড খুলে দেখতে তার মধ্য থেকে পাউডারের মতো কি একটা জিনিস বেরিয়ে আসতে থাকে। ওই প্যাকেটের মধ্যে আসলে আর কিছুই ছিল না, কোকেইন ছিল। পুরো প্লেনটাই কোকেইনের প্যাকেট দিয়ে ভরা ছিল। তারপর ব্রাইস সেই প্যাকেটগুলোর মধ্য থেকে একটা প্যাকেট বোটে নিয়ে আসে। তখন আমান্ডা একটা কোকেনের প্যাকেট ইউজ করতে চাইছিল, কিন্তু স্যাম তাকে সেটা ইউজ করতে দেয় না এবং সে সেই প্যাকেটটাকে ফেলে দেওয়ার চেষ্টা করে। কিন্তু ব্রাইস আর জেয়ার্ড সেখানে চলে আসে এবং চাকু দিয়ে প্যাকেটটা কেটে তার ভেতরে পুরো কোকেইনটা সমুদ্রে ফেলে দেয়। সেই রাতেই ব্রাইস জেয়ার্ডকে জিজ্ঞাসা করে যে তোমার কি মনে হয় সমুদ্রের নিচে খাজানা থাকতে পারে? প্রায়শই বড় বড় ঝড় তার সাথে খাজানা নিয়ে আসে। তখন জেয়ার্ড বলে কিছুদিন আগে এখানেও একটা খুব বড় ঝড় এসেছিল। এই ঝড় আসলে সমুদ্রের মাটির স্তর সরিয়ে দেয় বা কোনো খাজানাকে ভাসিয়ে সমুদ্রের তটে নিয়ে আসে। আবার জেয়ার্ড বলে সমুদ্রের নিচে কোনো জাহাজ পেলে সরকারের কাছে সেটা নিয়ে ক্লেম করা যায় এবং সেই জাহাজের নামও তাদেরকে বলতে হয়। স্যাম বলে তাহলে এই প্লেনটার কি হবে যার ভেতরে মৃতদেহ ছিল? ব্রাইস বলে ওটা ড্রাগ ডিলারের প্লেন ছিল, তাই ওই প্লেনটার ব্যাপারে আমরা পুলিশকে কিছু বলবো না। তারপর জেয়ার্ড বলে আমরা প্রথমেই সেই জাহাজটা খুঁজবো এবং সেটার ক্লেম ফাইল করব, তারপরে সেই প্লেনটার ব্যাপারে পুলিশকে জানাবো। স্যাম বলে এই জাহাজটা খোঁজা কোনো সহজ ব্যাপার নয়, তার জন্য আমাদের দামি দামি ইকুইপমেন্টের প্রয়োজন পড়বে। তখন জেয়ার্ড বলে সেই ব্যাপারে আমাদের ব্রাইস সাহায্য করবে, ওই মিশনটিকে সহজেই ফান্ড করতে পারবে। এরপর তারা চারজনই রাজি হয়ে যায় সেই জাহাজটিকে খোঁজার জন্য এবং তারা এটাও বলে যে তারা সেই প্লেনটির কাছে যাবে না। তারপর জেয়ার্ড আর ব্রাইস মিশনের জন্য ইকুইপমেন্ট কিনতে বাজারে যায়। সেখানে একজন লোকের সাথে তাদের দেখা হয় এবং সেই লোকটি তাদের বলে $30,000 সে তাদেরকে সব ইকুইপমেন্ট সহ একটা বোট দেবে। কিন্তু ব্রাইজের কাছে অত টাকা ছিল না, সে সমস্ত টাকা লাস ভেগাসে জুয়া খেলে হেরে গিয়েছিল। তাই পরের দিন তারা স্বল্প কিছু টাকা দিয়ে ইকুইপমেন্ট কিনে নিজেদের মিশন চালু করে রাখে। তারপর আমান্ডা আবার সেই প্লেনটির ভেতরে যায়, কিন্তু সেখানেই তার অক্সিজেন সিলিন্ডারের পাইপটা একটা জিনিসের সাথে লেগে ফেটে যায়। বাদবাকি তিনজন জাহাজের ধ্বংসপ্রাপ্ত অবশিষ্ট জিনিসগুলি একে একে বোটে জোগাড় করছিল। তখন তারা বুঝতে পারে যে আমান্ডা আবার সেই প্লেনটিতে গেছিল। তারপরে জেয়ার্ড আমান্ডাকে কোনো রকমে ফিরিয়ে এনে বোটে উঠে আবার তাদের আইল্যান্ডে ফিরে যায়। তারপর তারা জাহাজের ধ্বংসপ্রাপ্ত যেই জিনিসগুলো বোটে জোগাড় করেছিল সেগুলোর উপরে কেমিক্যাল দিয়ে তাদের উপরে জংয়ের স্তরটা সরাচ্ছিল। তারা সেখানে একটি বন্দুক পায় যার উপরে রোমান হরফে কিছু লেখা ছিল। তারা সেই লেখার অর্থ খোঁজার জন্য একটি বইয়ের ব্যবহার করে এবং সেই বইয়ের অর্থ দেখে বোঝা যায় যে এটি একটি আমেরিকান জাহাজ ছিল এবং এটি একটি স্লোগান যেটা 1965 সালে ইব্রাহিম নামক এক ব্যক্তির মরে যাওয়ার পরে বলা হয়েছিল। তার মানে এই জাহাজটি 1965 সালের পরের হবে। তারপরে তারা আরেকটি দ্রব্য দেখে যেটা একটি সিলভার হর্ন ছিল। তার উপরে একটা ম্যাপ আঁকা ছিল, যে ম্যাপটা আসলে সেই আইল্যান্ডেরই যেখানে তারা বর্তমানে উপস্থিত ছিল। তারপরে তারা একটি বই পড়ে যার মধ্যে তারা একজন ব্যক্তি সম্পর্কে জানতে পারে যে সব সময় একটি বন্দুক এবং একটি সিলভার হর্ন ক্যারি করত। সেই ব্যক্তির নাম টিলম্যান থমাস। সে প্রথমে একজন গোলাম ছিল, কিন্তু পরবর্তীকালে সে একজন পাইরেটে পরিণত হয়। ব্রাইস তখন বলে যে তাহলে কি আমরা একটা পাইরেটের জাহাজ পেয়েছি? জেয়ার্ড বলে যে এটা কোনো পাইরেটের জাহাজ ছিল না, এটা একটি ফ্রেঞ্চ জাহাজ ছিল যেটার উপরে এই পাইরেট হামলা করে রাজত্ব করেছিল এবং লোকের মুখে এটাও শোনা যায় যে এই জাহাজটিকে সেই পাইরেট নিজের ইচ্ছায় ডুবিয়ে দিয়েছিল। আর এই জাহাজের ভেতরে যত খাজানা আছে সেটা আজকের দিন হিসাব করলে $1,000 মিলিয়ন উপরে দাম পাওয়া যাবে। এই খাজানার কথা শুনে সবাই খুশি হয়। পরের দিন সবাই আবার সেই লোকেশনে চলে যায় সেই জাহাজটি খোঁজ করতে, কিন্তু জেয়ার্ড আমান্ডাকে বলে তোমাকে আজকে সমুদ্রে নামতে হবে না, তুমি বোর্ডের ওপর থেকেই চারিদিকে নজর রাখো, কেউ এখানে না আসে। তারপরে তারা তিনজন জাহাজটিকে খোঁজার জন্য সমুদ্রের নিচে চলে যায়। আমান্ডা তাদের বোর্ডের লোকেশনটা একটা কাগজে লিখে নিজের কাছে রেখে দেয়। অন্যদিকে তারা তিনজন সমুদ্রের গভীরে মেটাল ডিটেক্টর দিয়ে কিছু ট্রেস পাওয়ার কারণে সেখানে মাটি সরাতে থাকে। সেখানে আসলে তারা একটি তোপের সন্ধান পায় যেটা অবশ্যই সেই জাহাজেরই ছিল। তারা সেইটিকে বেলুনের সাহায্যে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই একটি কোস্ট গার্ডের জাহাজ সেখানে চলে আসে এবং তারা তিনজনেই সেখান থেকে নেমে যায়, কারণ তারা সেই কোস্ট গার্ডের সামনে সেই তোপটিকে নিয়ে যেতে পারবে না। কিন্তু তখনই জিয়াডের ঘড়িতে আওয়াজ হয়, আর সেই আওয়াজের কারণ ছিল তাদের অক্সিজেন শেষের দিকে।
তাদের কাছে আর কোনো উপায় ছিল না। তারা সেই তোপের বেলুনগুলোকে ডিসমেন্টল করে আবার সেই তোপটিকে নিচে ফেলবার চেষ্টা করে, কিন্তু হঠাৎ তখন ব্রাইসের হাতটা সেখানে আটকে যায়। অত্যন্ত ভারী সেই তোপটির সাথে ব্রাইসের হাতটা সেখানে সমুদ্রের সমতল এলাকায় পড়ে দেবে যায়। অন্যদিকে কোস্টগার্ডরা তাদের বোটের তল্লাশি নিচ্ছিল যে তাদের বোটে কোনো ড্রাগস আছে কিনা, কিন্তু নিচে ব্রাইসের হাত কোনোভাবেই বেরোচ্ছিল না এবং তাদের অক্সিজেন সিলিন্ডারও শেষের মুহূর্তে ছিল। তারপরে জেয়ার্ড কোনো রকমে সেই তোপটিকে তোলে এবং ব্রাইসের হাতটাকে ছাড়িয়ে দেয়। তারপরে তারা ওপরে গিয়ে সেই কোস্টগার্ডদের সাথে কথা বলে। সেই পুলিশ অফিসার জেয়ার্ডের চেনা পরিচিত ছিল। তারা কথা শেষ করে সেখান থেকে চলে যায়। রাতে সবাই পার্টি করতে গেলে জেয়ার্ড শুনে তাকে নাকি কে খুঁজতে এসেছিল। তারা নাকি এখানকার বাসিন্দা নয়, তাদেরকে দেখে অন্য জায়গার বাসিন্দা বলে মনে হচ্ছিল। রাতে পার্টি করে যখন তারা সকালে আবার খাজানা খুঁজতে সমুদ্রে ডাইভ করে, তখন তারা দেখে যে ওপরে একটা বোট তাদের বোটের সাথে এসে দাঁড়িয়েছে। সেই বোটের ভেতরে দুজন লোক ছিল যারা তাদের বোটে উঠে এসেছিল। জেয়ার্ড আর ব্রাইস তাদেরকে মেরে সেখান থেকে ভাগিয়ে দেয়, কিন্তু সেই লোকগুলোর কিছু সরঞ্জাম এখনো তাদের বোটে পড়েছিল, যেটা দেখে জেয়ার্ড বুঝে যায় এটা কাদের কাজ। পরে সে ডেরেকের কাছে যায় এবং তাকে ধমকি দেয়, কিন্তু তাতে মনে হচ্ছিল না কোনো কাজ হবে। তারপর সন্ধ্যেবেলা ব্রাইস আর জেয়ার্ড আলোচনা করছিল যে তাদের কাছে দামি ইকুইপমেন্ট নেই এবং সেগুলি ছাড়া তারা জাহাজটি খুঁজে পাবে না। তখন ব্রাইস বলে যে তারা যদি এই প্লেনটির ভেতর থেকে কোকেনের কয়েকটা প্যাকেট বেচে দেয় তাহলে হয়তো তাদের কাছে ইকুইপমেন্ট কেনার টাকা চলে আসবে। জেয়ার্ড ব্রাইসের মুখে এই সমস্ত কথা শোনে এবং তার কথায় না করে দেয়। রাতে ব্রাইস আর আমান্ডা লুকিয়ে সেই প্লেনটির কয়েকটি কোকেনের প্যাকেট নিজেদের কাছে রেখে দেয়, কিন্তু এটা যে তাদের সব থেকে বড় ভুল ছিল সেটা তারা তখন বোঝেনি। আমান্ডা সেই লোকটির কাছে যায় যার সাথে ব্রাইসের ঝামেলা হয়েছিল। পরের দিন সকালে ব্রাইস জেয়ার্ডকে ফোন করে একটা জায়গায় ডাকে। জেয়ার্ড সেখানে গিয়ে দেখে সেখানে ব্রাইস আর আমান্ডা আগে থেকেই উপস্থিত ছিল এবং কয়েকজন গ্রুপের লোকও সেখানে উপস্থিত ছিল, যারা জেয়ার্ডকে সেই কোকেনের প্যাকেটগুলো দেখিয়ে বলে যে এরকম কোনোদিনই হতে পারে না যে আমারই কোকেনের প্যাকেট কেউ আমাকে বিক্রি করবে। আসলে লোকটা একজন ড্রাগ ডিলার ছিল এবং সে জেয়ার্ডকে এই প্লেনটির খোঁজ জিজ্ঞেস করেছিল। জেয়ার্ড প্রথমে না জানার ভান করলেও পরে সে সেই লোকটিকে বলে যে আমাদের কাছে সঠিক ইকুইপমেন্ট নেই সেই প্লেন থেকে সেই প্যাকেটগুলো বার করার জন্য, এবং সেগুলো কেনার জন্য আমাদের $30,000 লাগবে। সেই লোকটা জেয়ার্ডকে $30,000 দিয়ে দেয় এবং জেয়ার্ডকে ধমকি দেয় যে সে যদি তাকে তার কোকেনের প্যাকেট ফেরত না দেয় তাহলে সে তার সব থেকে কাছের মানুষটিকে মেরে ফেলবে। তারপরে তারা সেই তিনজনকে আবার আইল্যান্ডে ফেরত দিয়ে চলে যায়। আইল্যান্ডে এসে জেয়ার্ড ব্রাইসকে বলে যে তার জন্যই আজকে তাদের জীবন সংকটে। যদি স্যামের কিছু হয়ে যায় তাহলে সে ব্রাইসকে মেরে ফেলবে। জেয়ার্ড সেই প্লেনটি থেকে কোকেনের প্যাকেট বার করবে শুনে স্যাম তাদের সাহায্য করতে না করে দেয় এবং রাতে তারা তিনজনই সেই লোকেশনে পৌঁছে যায় একটি ভালো জাহাজের সাথে। সেই জাহাজটির ফিচার্সের সাহায্যে তারা সমুদ্রের নিচে সমতলের পারদ সরানোর জন্য হাওয়া ব্যবহার করে এবং তারপরে তারা নিচে গিয়ে জাহাজের সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত স্তরটি দেখতে পায়। তারা তিনজন জাহাজের মধ্যে সোনা এবং খাজানার খোঁজ করছিল, তখনই তারা সেখানে একটি বেল দেখতে পায় যার উপরে জাহাজটির নাম লেখা ছিল জিপার। সেই বেলটিকে দেখে তারা তিনজনই খুব খুশি হয়, কারণ এবারে তারা সরকারের কাছে ক্লেম করতে পারবে। তারপরেই তারা প্লেনটিতে যায়, সেখানে তারা কোকেনের প্যাকেটগুলো একটা একটা করে জাহাজে তোলার জন্য ব্যবস্থা করতে থাকে। জেয়ার্ড জাহাজের ওপরে চলে এসেছিল এবং আমান্ডাও ব্রাইস একটা একটা করে কোকেনের প্যাকেট দড়ির সাহায্যে জাহাজে তোলার চেষ্টা করছিল, কিন্তু তখনই হঠাৎ একটা শার্ক এসে আমান্ডার ওপরে হামলা করে দেয়, কিন্তু তারা তিনজনে কোনো রকমে বেঁচে বোর্ডে ফিরে আসে। কিন্তু শার্কটি আমান্ডার একটা পা খেয়ে নিয়েছিল, যার কারণে তাদের তিনজনকে বাধ্য হয়ে কোকেনের প্যাকেটগুলোকে আবার সমুদ্রে ফেলে দিতে হয়। তারপরে তারা তিনজনেই খুব শীঘ্রই হসপিটালে যায়, কিন্তু সেখানে জানা যায় যে আমান্ডা মারা গেছে। পুলিশ এই ব্যাপারে ব্রাইসকে জিজ্ঞাসাবাদ করছিল। সেই সময়ে স্যাম সেখানে আসে। তারপরে তারা তিনজনেই হসপিটাল থেকে চলে আসে। তখন স্যাম আর জেয়ার্ড ব্রাইসকে দোষারোপ করছিল যে তার জন্যই এই সমস্যায় তাদেরকে পড়তে হয়েছে। সেই মুহূর্তে জেয়ার্ডের কাছে একটা ফোন কল আসে এবং তাকে অপরজন জিজ্ঞেস করে যে সে কি কোকেনের সেই প্যাকেটগুলো নিয়ে এসেছে। জেয়ার্ড বলে আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে,
আমাদের একজন সাথী মারা যাওয়ার কারণে আমরা সেই কোকিনের প্যাকেট সমুদ্র থেকে আনতে পারিনি। তখনই তাদের উপর হামলা হয় এবং জেয়ার্ড সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায়। রাস্তায় তার সাথে একটা অ্যাক্সিডেন্ট হওয়ায় সে ব্রাইসকে আর স্যামকে বাড়িতে চলে যেতে বলে, আর সে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে, তার শত্রুদের আসার অপেক্ষা করে। তারপর জেয়ার্ড তার শত্রুদেরকে একটি গুপ্ত জায়গায় নিয়ে যায়, যেখানে সে সেই সোনার তলোয়ার এবং বাদবাকি জিনিসগুলো জমিয়ে রেখেছিল। জিয়ার তাদেরকে বলে যে এই সমস্ত কিছু সে তাদেরকে দিয়ে দেবে, শুধু তাদেরকে তাদের বসের কাজ ছেড়ে জিয়ারের সাথে কাজ করতে হবে। তার শত্রু দলের লিডার প্রিমিও সেই জিনিসগুলো দেখে বুঝতে পারে যে এগুলো সেই কোকেনের থেকেও বেশি দামি, তাই সে তার সাথে কাজ করার জন্য রাজি হয়ে যায়। তারপরে তারা একসাথে প্রিমিওর বসের কাছে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা দেখে অনেকজন মারা গিয়েছে। প্রিমিও তার বসকে খুঁজতে বোর্ডের নিচের অংশে চলে যায়, কিন্তু সেখানে ওকে গুলি করে মেরে ফেলা হয়। জেড বুঝতে পারে যে বোর্ডের মধ্যেও অন্য কেউ রয়েছে। তখনই বাথরুম থেকে ডেরেক বাইরে আসে। তার হাত মুছতে মুছতে তাকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে কারোর একটা খুন করেছে। ডেরেক বলে, আমি তোমার প্ল্যানের ব্যাপারে আগেই বুঝে গেছি এবং তাই জন্য আমি বোর্ডের সবাইকে মেরে দিয়েছি। জেয়ার্ড সেখান থেকে পালায় এবং ওপরে গিয়ে সমুদ্রে ঝাঁপ দেয়। তারপরে ডেরেক তার লোকেদের জেয়ার্ডকে খোঁজার জন্য পাঠায়, কিন্তু তারা খুঁজে পায় না, আর জেয়ার্ড স্পিড বোটের নিচের অংশে লুকিয়ে সেখান থেকে পালিয়ে যায়। বাড়ি ফিরে জেয়ার্ড ব্রাইসকে জিজ্ঞেস করে স্যাম কোথায়। ব্রাইস বলে যে স্যাম পুলিশের কাছে নেমে গিয়েছিল এবং তারপরে সে কোথায় আছে সেটাও জানে না। জেয়ার্ড স্যামকে ফোন করে এবং ফোনটা ডেরেক তোলে। ডেরেক বলে, আমাকে সেই প্ল্যানের লোকেশনটা দাও যেখানে ড্রাগস রয়েছে, না হলে আমি স্যামকে মেরে ফেলবো। আসলে পুলিশ অফিসারও ডেরেকের সাথে মিলেছিল। জিয়ার তাকে একটা জায়গায় লোকেশনে দেখা করতে বলে। তারপর ডেরেক পুলিশ অফিসার রয়কে মেরে ফেলে। এরপরে জিয়ার্ড ড্যানি নামের একটা লোকের সাথে দেখা করে। আসলে সে ছিল তার বন্ধু। তারপরে সে একটা বোট নিয়ে ডেরেকের সাথে দেখা করতে আসে। সে সেখানে এসে দেখে স্যামকে বেঁধে রাখা হয়েছে এবং স্যামের পাশে পুলিশ অফিসার রয়ের ডেড বডি পড়েছিল, যা দেখে সে উত্তেজিত হয়ে যায়। কিন্তু ডেরেক বলে যে তুমি আমাকে প্লেনটির কাছে নিয়ে চলো, না হলে আমি ওকে মেরে ফেলবো। জেয়ার্ড বলে, তুমি স্যামকে ছেড়ে দাও, আমি তোমাকে খাজানা ভর্তি জাহাজের লোকেশন দেব। ডেরেক তার কথায় বিশ্বাস করে না এবং ভাবে যে সে মিথ্যে কথা বলছে। তারপর সে তাকে সেই প্লেনটির কাছে নিয়ে যেতে বলে এবং সেখানে পৌঁছে ডেরেকের লোকেরা দেখে যে সেখানে কয়েকটা প্যাকেট জলের উপরে ভাসছে। এসব দেখে ডেরেক জেয়ার্ডকে জিজ্ঞাসা করে, এগুলো কি? জেয়ার্ড বলে, এগুলো সেই কোকেনের প্যাকেট যেগুলো তুমি চাইছিলে। এটা বলে সে জলে ঝাঁপ দেয়। এটা দেখে ডেরেক তার লোকেদের তার পেছনে যেতে বলে। অন্যদিকে স্যাম নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল। স্যামের হাত রয়ের হাতের সাথে বাঁধা ছিল। স্যাম রয়ের মৃতদেহটি টানতে টানতে নিয়ে গিয়ে একটা চাকু দিয়ে রয়ের হাতটা কেটে ফেলে। তারপর সে নিজেকে রয়ের থেকে আলাদা করে ফেলে। অন্যদিকে ডেরেকের লোকেরা সেই প্লেনটির কাছে চলে গিয়েছিল এবং তাদের কাছে হাতিয়ার ছিল। স্যাম এখনো জাহাজের কেবিনে বন্ধ ছিল এবং সে বাইরে থেকে কিছু আওয়াজ পাচ্ছিল, তাই সে জাহাজের স্ট্রিম প্রেসার আর পাইপটাকে কেটে ফেলে। তখন জাহাজের চালকের মনে হয় যে জাহাজ হয়তো কিছু অসুবিধা হয়েছে। সেই লোকটি কেবিনে যখন যায় তখন সে সেখানে স্যামকে দেখতে পায় না। আসলে স্যাম সেখান থেকে বেরিয়ে গিয়েছিল এবং সে সেই লোকটিকে কেবিনে বন্ধ করে দিয়েছিল। অন্যদিকে ডেরেকের লোকজন প্রায় জাহাজটিকে পাহারা দিচ্ছিল। তখন জেয়ার্ডের বন্ধু ড্যানি সেখানে চলে আসে এবং সেই পাহারা দেওয়া লোকটিকে নিজের কথায় ভুলভাল বোঝায়। তখনই ড্যানি সেই লোকটির ওপর তীর চালায় এবং তাকে জলে টানতে টানতে নিয়ে চলে আসে। সমুদ্রের ভেতরে ডেরেক এবং তার দুজন লোক জিয়ারকে খুঁজছিল। ডেরেক সেই জিপার জাহাজের ধ্বংসপ্রাপ্ত স্তরটিকে দেখতে পায়, যার পরে সে বুঝতে পারে জিয়ার তাকে মিথ্যে কথা বলছিল না। ডেরেকের একজন লোক প্লেনের ভেতরে পৌঁছায় এবং সেখানে একজন এমনভাবে অজ্ঞান হয়ে পড়েছিল যেন তাকে দেখে মনে হচ্ছিল সে মরে গিয়েছে। তখন সে ভাবে এটা নিশ্চয়ই প্লেনের পাইলট ছিল যে ক্র্যাশের সময় মরে গিয়েছে। তারপর সে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু ব্রাইস তখনই সেই লোকটিকে পেছন থেকে এসে ধরে ফেলে এবং তার অক্সিজেন সিলিন্ডার ফাটিয়ে দেয়। তারপর জিয়ার্ড সেখান থেকে বেরিয়ে সেই লোকটিকে মেরে ফেলে। অন্যদিকে স্যাম সেখান থেকে বেঁচে পালানোর চেষ্টা করছিল, কিন্তু তখনই সেই লোকটা বেরিয়ে আসে যাকে স্যাম ক্যাবিনের ভেতরে বন্দি করে রেখেছিল। স্যাম সেখান থেকে পালায়। ডেরেকের দ্বিতীয় লোক জিয়ার্ডকে খোঁজার জন্য প্লেনের দিকে যায়। যখন জিয়ার্ড আর ব্রাইস প্লেনটি থেকে বেরোচ্ছিল
তখনই সেই লোকটা জেহারের ওপর তীর চালায়, কিন্তু সে তীরটা ব্রাইজের গায়ে গিয়ে লাগে। সেই তীরে লেগে থাকা দড়িটাকে সেই লোকটা টানছিল। ঠিক সেই সময়ই জেয়ার একটা তীর চালায়, যেটা গিয়ে সেই লোকটির ঠিক মাথায় লাগে এবং সেই লোকটা মুখ থেকে রক্ত বেরোতে থাকে, যার কারণে শার্ক এসে তার টুকরো টুকরো করে দেয়। তারপরে জেয়ার ব্রাইসকে জাহাজের ওপরে পাঠিয়ে দেয় এবং সে সমুদ্রের নিচেই থাকে ডেরেকের সাথে মারামারির জন্য। অন্যদিকে স্যামকে সেই কেবিনের লোকটা এখনো তাড়া করছিল। স্যাম জাহাজের ওপরে কেবিনে গিয়ে তার দরজা বন্ধ করে দেয়। তখনই সেই লোকটার হাত সেই দরজায় ফেঁসে যায়, যার কারণে তার হাত থেকে রক্ত বের হয় এবং স্যাম সেই সুযোগের সদ্ব্যবহার করে তাকে সমুদ্রে ফেলে দেয়, যার কারণে সেখানে শার্ক এসে তাকে মেরে ফেলে। অন্যদিকে জেয়ার্ড আর ডেরেকের মারামারি হয়, যেখানে জেয়ার্ড একটা অক্সিজেন সিলিন্ডারের সাহায্যে প্লেনটির ফিউল পাম্পের জায়গাটিতে আঘাত করে প্লেনটিকে ব্লাস্ট করে দেয়। এরপরে আমাদের 6 সপ্তাহ পরের দৃশ্য দেখানো হয়, যেখানে জেয়ার্ড, ব্রাইস, স্যাম এবং ড্যানি সেই জাহাজের তোপটিকে তোলার চেষ্টা করছিল, কিন্তু তখনই সেই তোপটিতে লেগে থাকা দড়িটি ছিঁড়ে যায় এবং সেটি গিয়ে আবার সমুদ্রের গভীরে জাহাজটির একটা কাঠের ওপরে পড়ে, যার কারণে সেই কাঠটি ভেঙে গিয়ে তার নিচে সোনা দেখা যায়, যেটা ব্রাইস দেখে ফেলে। যার পরে তারা বুঝতে পারে যে তারা জাহাজে পড়ে থাকা সব সোনা পেয়ে গিয়েছিল। আর এরপরে এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের মুভিটি আপনাদের কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।